ওকে, সো লাস্ট ক্লাস আমরা 3C পর্যন্ত ডিসকাস করেছি। আজকে আমরা 3D টপিক কোয়ান্টাম ফিজিক্স বেসিক্যালি চারটা সেকশন রয়েছে। চারটা সেকশনের মধ্যে প্রথমটা হচ্ছে ওয়েভ পার্টিকল ডুয়ালিটি। ওয়েভ পার্টিকল ডুয়ালিটির পরের পার্টটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট, রাইট? এরপর সিতে রয়েছে আমাদের ইলেকট্রন ডিফ্রাকশন অ্যান্ড ইন্টারফারেন্স, অ্যান্ড লাস্টলি এখানে যে ডিসকাশনটা রয়েছে অ্যাটমিক ইলেকট্রন এনার্জিস। ওকে, তো আমরা যেটা করবো, আমরা প্রত্যেকটাই ডিসকাস করবো বাট সামারি আকারে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আফটার রিডিং দি চ্যাপ্টার ইউ গো হোম রিড দি চ্যাপ্টার এন্ড আস্ক কোশ্চেনস ইফ নেসেসারি। এর জন্য পুরো রিডিং বাই মানে ওয়ার্ড বাই ওয়ার্ড রিডিং এর যে অ্যাসপেক্টটা এটা কিন্তু আমরা এখন ডিসকাস করতে পারবো বিকজ সেম আমাদের হাতে সময় কম, রাইট? তো ওয়েভ পার্টিকল ডুয়ালিটির এই আইডিয়াটা খুবই চমৎকার। এই আইডিয়াটাতে যে মেইন ফেনোমেনাটা এক্সপ্লেন করা হয় যে একটা particle can be acting like a wave or a wave can be acting like a particle. একটু weird লাগলো শুনতে, আমরা কি particle, so we can be acting like a wave. Any particle in the universe can be acting like a wave. একটু মনোযোগ দেন। হ্যাঁ, ধরেন আপনি ইলেকট্রন কি পার্টিকেল নাকি ওয়েভ? পার্টিকেল। ইলেকট্রনকে বা ইলেকট্রন বিমকে যদি আপনি একটা স্লিটের মধ্য দিয়ে পাস করান, এটা ডিফ্র্যাক্ট করে। এই ডিফ্রাকশনটা কি পার্টিকেলের জন্য হওয়ার কথা ছিল নাকি ওয়েভের জন্য হওয়ার কথা ছিল? পার্টিকেল তো ডিফ্রাক্ট করবে না, বিকজ পার্টিকেল কি করবে? পার্টিকেল পার্টিকেলের মতো যাবে। সো পার্টিকেল ডিফ্রাক্ট করা এর অর্থ হচ্ছে যে একটা পার্টিকেল এখানে ওয়েভ হিসেবে অ্যাক্ট করা। তো এই যে একটা পার্টিকেল ওয়েভ হিসেবে অ্যাক্ট করে অথবা একটা ওয়েভ পার্টিকেল হিসেবে অ্যাক্ট করে, আমরা আসতেছি একটার পর একটা, এটাকে বলা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। যে একটা পার্টিকেলের ওয়েভ নেচার এবং ওয়েভের পার্টিকেল নেচার, এটা আমরা যখন পাস পেপার সলভ করবো কিছু কোশ্চেন আসবে, ওই কোশ্চেন গুলোর থ্রুতে এটা আরো বেশি ক্লারিফাইড হবে। বাট এখানে যতটুকু রয়েছে আমরা জাস্ট শর্টলি একটু দেখে নিই। ওই যে হুইগেন্স যে প্রিন্সিপালটা দিয়েছিলেন, আমরা ভ্যারাইটি সেমের একটা ভিডিও দেখলাম না লাস্টে, যে লাইটটাকে যখন ডাবল স্লিটের মতো দিয়ে একটা ফ্রিজ বক্সের মধ্যে ফেলা হলো, তখন কি দেখা গেল যে এটা স্প্রেড আউট করতেছে। বাট লাইট ইজ হোয়াট? Light in general is a wave, but light is composed of what? It's composed of particles, right? So particles গুলো একসাথে হয়ে কি তাহলে এখানে ওয়েভ হিসেবে কাজ করতেছে? এই জন্যই কি তাহলে এটা স্প্রেড আউট হচ্ছে, নাকি ঘটনাটা কি? পড়ে ফেলি। The Dutch scientist Christian Huygens came up with a principle for predicting the future movement of wave if we know the current position of a wavefront. The basic idea is to consider that any and every point on the wavefront is a new source of circular wave traveling forwards from that point. এটা আমরা ডিসকাস করেছি ক্লাসে, যে একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ডট এক একটা পসিবল সার্কুলার ওয়েভ হিসেবে কাজ করে। ওই যে যখন আমরা ডিফ্রাকশন করতেছি, খেয়াল আছে যে কোন পার্টটা বেন্ড হয়, এইচ যখন এটা ব্যারিয়ার দিয়ে পাস করে, ব্যারিয়ারের কাছে দিয়ে যে ওয়েভ ফ্রন্টটা পাস করে, তখন ওই এইচটা বেশি বেন্ডেড হয়, বিকজ এইচের নিচের দিকের পার্টিকেল গুলো বা উপরের দিকের পার্টিকেল গুলো ব্যারিয়ারের সাথে রিফ্লেক্টেড হয়ে চলে যায়। তখন যখন সে সামনের দিকে অ্যাপ্রোচ করে, তার ডান দিকে বা বাম দিকে যে কোনো একটা জায়গায় কোনো পার্টিকেল থাকে না। পার্টিকেল না থাকার জন্য তখন ওই পার্টটা কার্ভড হয়, বেন্ডেড হয়। ইটস বিকজ ইচ পয়েন্টস অ্যাক্ট অ্যাজ আ সোর্স অফ সার্কুলার ওয়েভ। এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে পুরোটা জুড়ে। When the movement of these numerous circular waves is plotted and then their superposition considered, the resultant wave will be the new position of the original wavefront. অর্থাৎ অনেকগুলো ডটস যখন সামনের দিকে ছড়াইতে যাচ্ছে, ছড়ানোর জন্য তারা একটা রেজাল্টেন্ট প্রডিউস করবে, সুপারপজিশন হবে। এই সুপারপজিশন হওয়ার পর যে ওয়েভফ্রন্টটা জেনারেট হবে, এটা হচ্ছে নেক্সট ওয়েভফ্রন্ট। অর্থাৎ যে ডায়াগ্রামটা আপনাদের এখানে আছে দেখেন, পরে যেটা ওয়েভ ফ্রন্ট কোনটা? দি ব্লু ওয়ানটা থেকে এটা উপরের দিকে গিয়ে নিউ একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করেছে, কোনটা? দি গ্রিন ওয়ান। বাট গ্রিন ওয়ানটাতে যাওয়ার আগে এখানে সেকেন্ডারি সোর্সেস বলতে চারটা দেখানো হয়েছে, বাট ইন রিয়ালিটি ইট ইজ মিলিয়নস অফ পার্টিকেলস। তো এই চারটা পার্টিকেল যখন এক একটা সার্কুলার ওয়েভ হিসেবে সামনের দিকে অ্যাপ্রোচ করবে, এটা দেখতে কিরকম হবে? এই যে দেখেন হাফ সার্কেল ড্র করা আছে উপরের দিকে, আবার পাশে আরেকটা দেখেন, এটাও আরেকটা হাফ সার্কেল।
তার পাশেরটা अगेन হাফ সার্কেল, তার পাশেরটা अगेन হাফ সার্কেল। সো প্রত্যেকটা হাফ সাইকেল এক একটার সাথে ইন্টারফেয়ার করবে, ইন্টারফেয়ার করে তারা কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য একটা রেজাল্টেন্ট ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। এইভাবে একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের তৈরি। সো একটা আসপেক্ট হচ্ছে ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পার্টিকল তারা স্প্রেড আউট করার তেমন সুযোগ পায় না, বিকজ একটা আরেকটার সাথে কি অবস্থায় থাকে, মার্জড অবস্থায় থাকে, একদম জয়েন্ট, একদম টাচড অবস্থায় থাকে। এই জন্য এটা খুব বেশি ছড়ানোর সুযোগ পায়। ব্যারিয়ার পেলে যে সাইডটাতে, যে এইচটাতে ব্যারিয়ার পেলো, এইজের ইমিডিয়েট যে পার্টিকল গুলো আছে, এইচ ক্রস করার পর তার একটু স্প্রেড আউট হয়, বিকজ তার ডান পাশে বা তার যে সাইডটাতে ব্যারিয়ারটা ছিল ওই সাইডটাতে তারা ছড়ানোর সুযোগ পায়, তাই তো? বাট এখানে যেটা বলা হচ্ছে যে ইন জেনারেল তারা ছড়ায়, বিকজ আমরা পুকুরের মধ্যে ঢিল দিলে কি হয়, এটা ছড়ায় যায় চারিদিকে, এই তো। ছড়াচ্ছে কিভাবে ছড়াচ্ছে, বিকজ প্রথম যে পার্টিকেল গুলো এখানে অসিলেশনটা এক্সপেরিয়েন্স করেছে, তারা তাদের নেইবারিং পার্টিকেল গুলোকে এই এনার্জিটা ট্রান্সফার করেছে। নেইবারিং পার্টিকেলে এই এনার্জিটা ট্রান্সফার হলো কিভাবে? আমার যে প্রথম ওয়েভ ফ্রন্টটা, প্রথম যে সার্কুলার ওয়েভ ফ্রন্টটা তৈরি হলো, এই সার্কুলার ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পার্টিকল এক একটা সার্কুলার ওয়েভ ফ্রন্ট হিসেবে কাজ করেছে। দেয়ার বাই অনেকগুলো সার্কুলার ওয়েভ ফ্রন্ট তৈরি হয়েছে। এদের রেজাল্টেন্ট একটা ওয়েভ ফ্রন্ট, আফটার দেয়ার সুপারপজিশন they created a second wave front which was a little ahead of the first. এই যে ডায়াগ্রাম যেটা বলতেছে পড়তে হবে, পড়েন নাই তো বাসায়? কি করেন বাসায়? গেমস তো খেলেন, শুধু গেমস খেললে হবে? সামনে পরীক্ষা না, পরীক্ষা আছে, পড়া আছে, পড়তেছেন না, গেমস খেলতেছেন, ঠিক আছে? আচ্ছা, গেমস বুঝবেন, পড়া বুঝবেন না, বিকজ ওটাতে মনোযোগ থাকে। তারপর সে বলতেছে যে Huygens geometrical system exactly explain all the basic phenomena that we see with light waves. We can make drawing like figure A to correctly predict the movement of the wavefronts in the reflection, refraction, diffraction like figure B, interference and straight line propagation of light. তো সব ধরনের ওয়েভ ফেনোমেনন গুলোকে এই Huygens প্রিন্সিপাল দিয়ে, যে প্রত্যেকটা ডট এক একটা সার্কুলার ওয়েভের সোর্স হিসেবে কাজ করে, এই প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করা যাবে, তাই না? দুইটা হাত যদি এক জায়গায় না থাকে, এটা সাপোর্ট হিসেবে কাজ করে, দেয়ার বাই মাথার যে ওয়েট এটা সে নিতে পারে না, ঘুমও আসে না, বুঝছেন? আচ্ছা, হাত ছড়াই ফেলেন, একটু কষ্ট করে সোজা হয়ে থাকে। লাইট ইজ আ ওয়েভ. We have seen numerous instances of light undergoing wave-like activities. তো লাইট ওয়েভ হিসেবে কাজ করে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, রাইট? তো এখানে ইট ইজ দি ওয়েভ ফেনোমেনা। তো লাইট রিফ্লেক্ট করে, রিফ্র্যাক্ট করে, আমরা লাস্ট চ্যাপ্টার গুলোতে দেখলাম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা বের করলাম, ডিফ্র্যাকশন দেখলাম, রাইট? এটা কোয়াইট ন্যাচারাল। বাট হাউ অ্যাবাউট লাইট পার্টিকেল হিসেবে কাজ করে? এটা কেমন লাগবে? এটা একটু আমাদের কাছে শকিং লাগবে। সো তার আগে এভিডেন্স দ্যাট লাইট ইজ আ ওয়েভ, এটার কিছু বেসিক আইডিয়া আরো বেশি করে তারা এক্সপ্লেন করতেছে। কি বলতেছে? The interference pattern produced by the diffraction and Young's two-slit or double slit experiment both require the superposition of wave displacement to generate the standing wave pattern seen. অর্থাৎ ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা সুপারপজিশন বা ডিফ্রাকশন, এই সবগুলোতেই কিন্তু সুপারপজিশন অফ দি ওয়েভ ফেনোমেনা ইনভলভড, অর্থাৎ এটা ওয়েভকে নিয়ে কাজ করতে হবে, এটা পার্টিকুলার কাজ, রাইট? সো যখন আমরা লাইট দিয়ে এই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করেছি বা ইন্টারফারেন্স প্যাটার্ন যখন আমরা অবজার্ভ করেছি, এখানে বেসিক্যালি কোন ফেনোমেনাটা কাজ করেছে? সুপারপজিশন অফ দ্য ওয়েভ। ক্লিয়ার? দিস ইজ দি বেসিক প্রিন্সিপাল। ইরফান ক্লিয়ার? রেসপন্স করতে হবে। So this is only possible if light is behaving as a wave. Clear? Clear? Next, it must have repeating cycle of displacement that causes this superposition. The constructive and destructive interferences give a pattern to antinodes and nodes, maxima or minima. Particles cannot superpose in this way. So এটা কখনোই পার্টিকেলের জন্য এক্সপ্লেন করা সম্ভব না যে পার্টিকেল গুলো সুপারপোজ করতেছে। সুপারপোজ মানে হচ্ছে ধরেন একটা সিঙ্গেল পার্টিকল, এটা
এটা একটা পার্টিকুলার এনার্জি এক্সপেরিয়েন্স করতেছে ফ্রম দি ওয়ান ওয়েভ, এন্ড আরেকটা ওয়েভ থেকে সে আরেকটা এনার্জি এক্সপেরিয়েন্স করতেছে, দেয়ার বাই সে একটা রেজাল্টেন্টের দিকে মুভ করতেছে। এবং একটা পার্টিকেল শুধু রেজাল্টেন্ট দিকে মুভ করতেছে না, বরং আরো অন্যান্য পার্টিকেল গুলো সিরিজ অফ রেজাল্টেন্ট ওয়েভস এর জন্য বা রেজাল্টেন্ট অসিলেশনের জন্য আফটার অল একটা তারা রেজাল্টেন্ট প্যাটার্ন শো করতেছে অফ কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটা পার্টিকেলের ক্ষেত্রে পসিবল এই এই এক্সপ্লেইন করাটা বা এই এক্সপ্লানেশনটা। তার মানে ডেফিনেটলি লাইট ইজ আ ওয়েভ। লাইট ইজ আ ওয়েভ এর আমরা সবাই জানি, বাট এখানে এটা দিয়ে কি করা হচ্ছে, ওয়েভ নেচার অফ লাইটটাকে কোন পয়েন্ট দিয়ে স্পেসিফিকলি প্রুফ করা হয় এটাকে এক্সপ্লেন করা হয় solid ground. So this is the solid ground for light, that it diffracts and it creates the interference pattern, and double slit এক্সপেরিমেন্টের জন্য সে যে ম্যাক্সিমা মিনিমা গুলো প্রডিউস করেছিল, it is only possible to explain with the superposition of the wave. Clear? Clear? Because আমি সিঙ্গেল লাইট দিচ্ছি, আমি ব্রাইট স্পট ব্রাইট স্পট ব্রাইট স্পট, মাঝখানে ডার্ক স্পট, এটা আমি কি দিয়ে এক্সপ্লেন করব? ওয়েভ ছাড়া। এন্ড ওয়েভের ক্ষেত্রে কি হয়েছে, একটা স্লিপ দিয়ে গেছে, এটা ছড়াই গেছে, ডিফ্রাকশন। আরেকটা স্লিপ দিয়ে গেছে, ছড়াই গেছে। এই ছড়ানো ওয়েভ দুটো ছড়ানো ওয়েভ গুলো একসাথে কি করেছে, সুপারপোজ করছে। সুপারপোজ করার ফলে তারা কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স প্যাটার্ন শো করছে। মাঝখানেটাতে সেন্টার ম্যাক্সিমা পেয়েছি, তার সাইড গুলোতে আরো বেশি ম্যাক্সিমা গুলো পেয়েছি, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এবং মাঝখান গুলোতে কি পেয়েছি আমরা, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ডার্ক স্পট। এটা আপনি পার্টিকেল দিয়ে কিভাবে এক্সপ্লেন করবেন? পার্টিকেল ছড়াই গেছে। পার্টিকেল কেন ছড়াবে? পার্টিকেল সোজা যাবে। আপনি একটা বল ছুড়ে মারলে একটা গ্যাপের মধ্যে দিয়ে যদি সে যেতে পারে, সে কি ছড়াই যায় বলটা? বল সোজা চলে যায়, বল তো ছড়াবে না। ছড়াই কেন? বিকজ এটা ওয়েভ হিসেবে কাজ করতেছে। However, light is a particle. Interesting, isn't it? Yes. In some cases, the example of light acting as a waves are phenomena that can only occur for waves in section 3D.2. We will look in details at the photoelectric effect. This was first observed in 1887 by Henrik Hertz, after whom the unit for frequency is named. অর্থাৎ যে হার্টজ বলি আমরা ফ্রিকোয়েন্সি ইউনিট, এটা এই ভদ্রলোক 1887 এ photoelectric effect এই অ্যাসপেক্টটাকে অবজার্ভ করেছে। However, it wasn't until the beginning of the 20th century that an adequate explanation of the phenomena was made. Working on the basis of Max Planck's 1901 suggestion that light could exist as quantized packet of energy called photons, Einstein produced a paper called in English Concerning an Heuristic Point of View Towards the Emission and Transformation of Light. Einstein wrote 4 important papers in 1905, including one on relativity and one regarding E equals to mc square. But it was the explanation of the photoelectric effect for which he was awarded the Nobel Prize 1921. চিন্তা করা হয় E equals to mc square is the equation যেটা আইনস্টাইন নিজে বলছে যে if I have to leave all the equations, if I have to leave all the scientific equation, I wouldn't leave the thermodynamics equations, I wouldn't leave this type of equations. But সে এগুলোর জন্য নোবেল পায় নাই। নোবেল পাইছে কোনটা? photoelectric effecটের জন্য। So photoelectric effect was such an impact in the science society, it was such an invention যে ওয়েভ পার্টিকেল হিসেবে অ্যাক্ট করতেছে। এটা আমাদের শুনেই তো চোখ কপালে ওঠার কথা, তাই না? সো সায়েন্স সোসাইটি তো এটা এরকমই ছিল, ইট ওয়াজ আনএক্সপেক্টেড। আপনার যেরকম আপনাদের কাছে যেরকম এটা আনএক্সপেক্টেড, সায়েন্স সোসাইটিতেও এটা আনএক্সপেক্টেডই ছিল। সো এই আনএক্সপেক্টেড যে রেজাল্ট, এটা যখন অবজারভেশনের পর থিওরি দিয়ে যখন সাপোর্ট করার পর আইনস্টাইন যখন এটাকে এক্সপ্লেইন করেছেন, দেন ইট ওয়াজ এস্টাবলিশড। কি ছিল এক্স্যাক্টলি দেখে নেই। Crucially, the photoelectric effect cannot be explained using a wave theory for light. However, the idea that light travels as particles or photon whose energy is proportional to the frequency it would have then considered as a wave fits all the observations exactly. অর্থাৎ ফোটন হচ্ছে লাইটের যে প্যাকেটস অফ পার্টিকলস, অর্থাৎ
light is what? If I ask you, what is light? Energy. But energy সে কিভাবে ক্যারি করে? ধরেন আমি হ্যাঁ থ্রু ওয়েভটা আসে কিভাবে আমার কাছে? সে এয়ার পার্টিকেলকে অসিলেট করায়, তাহলে তো ভ্যাকুয়ামের মধ্যে সে ট্রাভেল করতে পারতো না। পার্টিকেলটা কি, এনার্জিটা আসে কিভাবে? সো দিস আর নট মেকানিক্যাল ওয়েভ যেটার জন্য পার্টিকেল প্রয়োজন, যেমন সাউন্ড ওয়েভ ইজ এ মেকানিক্যাল ওয়েভ যেটার জন্য পার্টিকেল প্রয়োজন। সো এটা কিন্তু মেকানিক্যাল ওয়েভ। সো এটা আসে থ্রু থ্রু রিলিজিং সাম প্যাকেটস অফ পার্টিকলস কল্ড ফোটন। ফোটন নামক পার্টিকেলকে সে কি করে, রিলিজ করে। সো ওই ফোটন পার্টিকেল গুলো নিয়ে কথা হচ্ছে। এগেইন জাস্ট শব্দটা শুনেন, সামনে আরো এক্সপানশন আসবে। সো তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্টটা এক্স্যাক্টলি কি ওইটা একটু আমরা দেখে নিই, আদারওয়াইজ আমরা এই ফটো ইলেকট্রিক ইফেক্টের আইডিয়াটাকে ক্লারিফাই করতে পারবো না। তার আগে আমরা একটু আমাদেরকে যেটা করতে হবে, নেক্সট চ্যাপ্টারটাতে সুইচ করতে হবে যেখানে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টটা রয়েছে। So we are skipping some of the points from the previous chapter. We are going to the photoelectric effect exactly to understand light is acting as a particle. মনোযোগ দাও নাইরা। Yes, এটা এখন আমরা রিটার্ন করব আবার, বাট photoelectric effect আগে এক্সপ্লেন করি। ফ্যান, হ্যাঁ কি রেগুলেটর সে খেয়াল করেন নাই? রেগুলেটর না, এটা একটা ভ্যারিয়েবল রেজিস্টার। রেগুলেটর বলবে সাধারণ মানুষ, আপনি বলবেন ভ্যারিয়েবল রেজিস্টার। Again, ঠিক আছে। So learning objective from this chapter is to understand this photoelectric effect, what it is, how does it work. Anyway, so photoelectric effect এর basic part আমি একটু আপনাদেরকে আগে ক্লারিফাই করে ফেলি। So photoelectric effect এর এখানে বলা হচ্ছে যে আমরা যদি জিঙ্ক প্লেটের which is negatively charged এর উপর যদি আমরা আলট্রাভায়োলেট লাইট ফেলি, কি ফেলি? ইউভি লাইট ফেলি। সো এই জিঙ্ক প্লেটটা যেটা নেগেটিভলি চার্জ, এখান থেকে লাইট ইমিট হয়, কি হয়? জি, এই যে দেখছেন কোশ্চেন এটা আসে, বিকজ এটা আসার মতো একটা কোশ্চেন। ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা প্রায় কোশ্চেন আসে। সো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, রাইট? সো মনোযোগ দিয়ে শুনেন, ক্লারিফাই হবে। আচ্ছা, ডিটেইলসে যাই। If ultraviolet light is shown onto the negatively charged zinc plate, the plate loses its charge. অর্থাৎ সে যে নেগেটিভ চার্জ ছিল, এই ইলেকট্রন গুলোকে সে কি করে, লুজ করে। ক্লিয়ার? The explanation for this is that the light causes electron to leave the metal. লাইট এই ইলেকট্রন গুলোকে এই জিঙ্ক প্লেটকে লিভ করতে কি করেছে, ফোর্স করেছে বা এনার্জাইজ করেছে, রিমুভিং দি নেগেটিভ চার্জ। The electron that are released are called photoelectron. এই ইলেকট্রন গুলো লাইট হিসেবে কি করে, রিলিজড হয়। নাও এই ইলেকট্রন গুলোকে আমরা বলতেছি ফটো ইলেকট্রন। কেন এগুলোকে ফটো ইলেকট্রন বলা হচ্ছে, আসতেছে। However, variation on this experiment produces some surprising observation. There is a certain minimum amount of energy that an electron needs in order to escape the surface of the metal. This energy is called work function. Very important symbol, work function মাথায় রাখবেন। অর্থাৎ আমি আলট্রাভায়োলেট লাইটটাকে এর ব্রাইটনেসটাকে বা লাইট ইন্টেন্সিটিটাকে অনেক যদি কম করে দিই, দেন এটা এই যতটুকু এনার্জি প্রোভাইড করবে, এই এনার্জির ক্ষেত্রে আমরা এই ফটো ইলেকট্রিক ইফেক্টটা অবজার্ভ করবো না। না, কোশ্চেন আসতেই পারে, স্যার শুরু করলাম হচ্ছে একটা অবজেক্টিভ মাথায় নিয়ে, কি যে লাইট ওয়ার্কিং অ্যাজ আ পার্টিকল, বাট এখন আমরা ডিসকাস করতেছি কি আলট্রাভায়োলেট দিলাম, ইলেকট্রন এখান থেকে ইমিট হলো। আবার বলতেছেন যে আলট্রাভায়োলেট লাইটের এনার্জি যদি কম দেই, তাহলে ইলেকট্রন বা ফটো ইলেকট্রন গুলো ইমিট হবে না। এটার সাথে আমার লাইট পার্টিকেল হিসেবে কাজ করতেছে, এটার সম্পর্কটা কি? কোশ্চেনটা কি বুঝছেন? এবার আমরা কোশ্চেনটা হচ্ছে লাইট পার্টিকেল হিসেবে কাজ করে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা এই অবজেক্টিভ নিয়ে শুরু করছি। ডিসকাশন কি করলাম, আলট্রাভায়োলেট লাইটকে যদি আমরা নেগেটিভ চার্জ জিঙ্ক প্লেটের উপর ফেলি, ইলেকট্রন এখান থেকে ইমিট হয় অ্যাজ ফটো ইলেকট্রন, মানে লাইট ইমিট করে এখান থেকে। এই ইলেকট্রন গুলো যে ইমিটেড হচ্ছে, এটা একটা পার্টিকুলার মিনিমাম এনার্জির জন্য পসিবল। তার চেয়ে কম এনার্জি দিলে ইলেকট্রন ইমিট হবে না। এটাই তো আমাদের পয়েন্ট। নাও এটা কি ওয়েভের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? আপনি কোন একটা লেটস সে পুকুরের মধ্যে একটা ঢিল ছুড়বেন, অনেক ছোট একটা ঢিল ছুড়বেন, পুকুরে ওয়েভ জেনারেট হবে না? অনেক বড় একটা ঢিল ছুড়বেন, ওয়েভ জেনারেট হবে না? হবে।
অর্থাৎ কত ছোট পার্টিকেল পড়তেছে এটার সাথে কিন্তু ওয়েভস এর রিলেশনশিপ নাই। আপনি এনার্জি দিলেই এনার্জিটা কি হবে, ট্রান্সফার হবে। বাট আপনি আলট্রাভায়োলেট লাইট দিয়ে এনার্জি দিচ্ছেন, বাট ওই মিনিমাম এনার্জি পর্যন্ত না যাওয়া পর্যন্ত ফটো ইলেকট্রিক ইফেক্ট দিচ্ছে না, মানে লাইটটা ইমিট হচ্ছে না, এখান থেকে ওয়েভ আউটকাম হিসেবে আসতেছে না। তার মানে কি এটা আসলে ওয়েভ হিসেবে কাজ করতেছে না, তার মানে এটা ওয়েভ না, এখানে সে পার্টিকেল হিসেবে কাজ করতেছে লাইটটা। এটাই হচ্ছে পয়েন্টটা আসতেছে। ছোট্ট পয়েন্টটা কি ক্লিয়ার? এটা মিনিমাম এনার্জি প্রয়োজন এই ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য, এটা হচ্ছে এখন পর্যন্ত কনক্লুশন। ক্লিয়ার? সামনে আগাচ্ছি। The wave theory of light would allow some of the wave energy to be passed to the electrons to enable them to gain the work function and escape. অর্থাৎ লাইট দিয়ে, আলট্রাভায়োলেট লাইট দিয়ে আমরা যে এনার্জিটা দিচ্ছি, এই এনার্জিটা কে রিসিভ করে? ওই ইলেকট্রন গুলো। কোন ইলেকট্রন? ওই নেগেটিভ চার্জ জিঙ্ক প্লেটের যে ইলেকট্রন গুলো রয়েছে, এই ইলেকট্রন গুলো। আস্তে আস্তে, এখনো শেষ হয় নাই, মজার পার্ট আছে, মনোযোগ দিয়ে শুনতে থাকেন। সো আলট্রাভায়োলেট লাইট দিয়ে আমরা এনার্জি দিচ্ছি, এনার্জিটা কে রিসিভ করে? ইলেকট্রন গুলো। ইলেকট্রন রিসিভ করার পরে তারা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি পেলে এই ইলেকট্রনটা জিঙ্ক প্লেটের সারফেস থেকে এসকেপ করতে পারে, ছাড়া পারে না। লাইক ইলেকট্রন, দো ইট ইজ ফ্রি ইলেকট্রন, স্টিল ইলেকট্রন গুলো তো জিঙ্ক এই প্লেটের মধ্যেই থাকে, ইলেকট্রন গুলো তো উড়ে চলে যায় না, যাবে কি? তার মানে ইলেকট্রন গুলোকে তার স্ট্রাকচার থেকে সরানোর জন্য আপনার মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে, আদারওয়াইজ ইলেকট্রন গুলো তার ওই আউটার শেলের সার্কুলেট করতে থাকবে। ক্লিয়ার বাবা? সো এই যে যে অ্যামাউন্ট অফ এনার্জি আপনার লাগবে জাস্ট টু এক্সট্রাক্ট দি ইলেকট্রন ফ্রম দি স্ট্রাকচার, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। বাট দ্যাট ইজ নট গুড ইনাফ, বিকজ ইউ নিড টু রিমুভ দি ইলেকট্রন অ্যাট আ পেস ফ্রম দি স্ট্রাকচার, রাইট? লাইক আপনি একটা লেটস সে টেবিলের উপর বল আছে, বলটাকে উঠালেন, আপনি এটা ছুঁড়ে মারতে চান কোথায়? ক্লাসের মধ্যে যে ঝিমাচ্ছে তার কপালে ঠুস করে একটা টোকা দিতে চান। এখন এটার জন্য এই বলটাকে সারফেস থেকে উঠানোর জন্য মিনিমাম যে এনার্জি প্রয়োজন, এটাকে আমি বলতেছি ওয়ার্ক ফাংশন। বাট দ্যাট ইজ নট গুড এনাফ টু হিট দি ফোরহেড অফ সামওয়ান হুইচ ইজ ফিলিং স্লিপি, রাইট? তখন কি করতে হবে? উঠানোর জন্য একটা এনার্জি প্লাস ছুঁড়ে মারার জন্য আরেকটা এনার্জি, এই দুটো এনার্জি মিলে কোনটা? আমার টোটাল এনার্জি, যেটা আমি এখানে এক্সপেন্স করতেছি। আমি কোন এনার্জি দিচ্ছি? আলট্রাভায়োলেট। আলট্রাভায়োলেট দিয়ে তো আমি এনার্জি দিচ্ছি, তাই নো? খেয়াল করেন, আলট্রাভায়োলেট দিয়ে তো আমি এনার্জিটা দিচ্ছি। একটা হচ্ছে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড, দ্যাট ইজ ওয়ার্ক ফাংশন, প্লাস এই ইলেকট্রন গুলোকে ছুঁড়ে মারার জন্য তার কাইনেটিক এনার্জি দেওয়া প্রয়োজন। সো ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি, এই দুটো মিলে টোটাল এনার্জি হচ্ছে গিভেন বাই দি আলট্রাভায়োলেট লাইট। তখন আমি ফটো ইলেকট্রিক ইফেক্টটা পাই। ক্লিয়ার এটা? আচ্ছা, সামনে আগাচ্ছে, দেখেন কি বলতেছে। In the wave theory, the energy carried by a wave depends on its amplitude, which for light means its brightness. অর্থাৎ লাইটের ক্ষেত্রে এনার্জি বলতে বা অ্যামপ্লিটিউড বলতে আমরা কি বুঝি? এটার ব্রাইটনেস। যত বেশি ব্রাইটার, এটার অসিলেশনের অ্যামপ্লিটিউড তত হাই, ইট ইজ ক্যারিং মোর এনার্জি দেয়ারবাই। ক্লিয়ার? Okay, so the wave theory would predict that any color of light, if made sufficiently bright, should enable the release of photoelectron. Clear? Because আপনি একটা পার্টিকুলার ব্রাইটনেস দিবেন, তাহলে যে কোনো কালারের লাইট দিলেই তো এটা কি করবে? ওই পার্টিকুলার এনার্জি ক্যারি করবে। তো ওই এনার্জি ক্যারি করলে তো তাহলে এখান থেকে ফটোইলেকট্রিক ইফেক্ট আসার কথা, রাইট অর রং? তাহলে আলট্রাভায়োলেট লাইটের জায়গায় যদি আপনি এখানে অন্য কোনো কালারের লাইট দেন, ইন্টারেস্টিংলি ফর রেড লাইট, আপনি যতক্ষণ যাবতই দেন না কেন, এটা আজীবনও যত হাই ব্রাইটনেসই দেন না কেন, এটা এখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট দিবে না। কেন? বা এটার সাথে ওয়েভস এর পার্টিকল থিওরি বা পার্টিকল নেচারটারই কি রিলেশনশিপ, রাইট? আসতেছে। বাট কোশ্চেনটা ক্লিয়ার, আমরা কি ক্লিয়ার করতে যাচ্ছি? আচ্ছা, বলতেছে, so the wave theory would predict that any color of light, if made sufficiently bright, should enable the release of photoelectrons. Alternatively, if the waves were of smaller amplitude, it could shine for longer and slowly pass energy to the electrons until they had gained much as the work function and escape. So দুটো কনফিউশন এখানে ক্লারিফাই করা হবে, তার আগে কোশ্চেন করা হচ্ছে যে কোনো কালারের লাইট একটা পার্টিকুলার অ্যামপ্লিটিউডে যদি দেওয়া হয় তাহলে এটা ফটো ইলেকট্রিক এফেক্ট দেওয়ার কথা, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে
কম ব্রাইটনেসের লাইট, কম ব্রাইটনেস মানে কি কম এনার্জি, কম এনার্জির লাইট যদি বেশিক্ষণ যাবত দেওয়া হয়, এনার্জি গেইন করতে 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 একটা সময় ইলেকট্রন এখান থেকে রিলিজ হওয়ার কথা, রাইট? সো দিস ইজ দি প্রেডিক্টেড ওয়ান, যেটা আমরা ইজিলি প্রেডিক্ট করতে পারি। হাউএভার, এই যে এখান থেকে ক্লারিফাই শুরু হচ্ছে, ক্লারিফিকেশনটা রেডি, ফুল কনসেন্ট্রেশন দেন, টাকাটাই করেন না, না মনোযোগ দেন। হাউএভার দিস ইজ নট হোয়াট ইজ অবজার্ভড। তার মানে আমরা অন্য কালারের লাইটের সেম অ্যামপ্লিটিউড বা সেম ব্রাইটনেস দিয়ে দেখছি, সবার জন্য আমরা ফটো ইলেকট্রিক ইফেক্ট পাই নাই। অ্যাট দি সেম টাইম আমরা কম ব্রাইটনেসের লাইটকে অনেকক্ষণ যাবত সারা দিন দিয়ে রাইখাও দেখছি যে এখান থেকে ফটো ইলেকট্রিক ইফেক্ট অবজার্ভড হয় নাই। তাহলে এটা তো ওয়েভস এর নেচারের সাথে যাচ্ছে না, বিকজ ওয়েভস এর নেচারটা কি? ওয়েভস এর নেচারটা হচ্ছে আপনি এনার্জি দিবেন, এনার্জি গেইন করতে করতে একটা সময় সে কি করবে, এখান থেকে রিলিজ হবে, এটাই তো কথা ছিল। তাহলে ঘটনাটা কি করতেছে, আগাচ্ছি আমরা, দেখেন। The same negatively charged zinc plate cannot be discharged by red light, no matter how bright or how long the illumination. অর্থাৎ আপনি অনেক ব্রাইটনেস দিবেন, অনেক সময় যাবত দিবেন, বাট আলট্রাভায়োলেট লাইট থেকে আপনি যে ফটো ইলেকট্রিক ইফেক্টটা পাইছিলেন শুরুতে, রেড লাইটের জন্য আপনি ফটো ইলেকট্রিক ইফেক্ট পাবেন না। নাও আ ওয়েভ থিওরি ক্যানট এক্সপ্লেইন দ্যাট, বিকজ আপনি রেড লাইট মানে কি, রেড লাইটের একটা ওয়েভ, রেড লাইটের ওয়েভতে আপনি কি দিচ্ছেন, এনার্জি দিচ্ছেন, তাহলে ইলেকট্রন এনার্জি গেইন করার কথা, ইলেকট্রন এনার্জি গেইন করলে ফটো ইলেকট্রিক এফেক্ট দেওয়ার কথা, বাট ইট ইজ নট গিভিং। তার মানে কি, দেয়ার ইজ সামথিং রং, রাইট? এই কোশ্চেনটা ক্লিয়ার? সামথিং রং। আচ্ছা, no photoelectrons are emitted under red light. There is a maximum wavelength for the light above which no photoelectrons are ever emitted. অর্থাৎ ফটো ইলেকট্রনের যে ফ্রিকোয়েন্সি আছে বা একটা ওয়েভলেন্থ আছে, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ মানে কি, এটা একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি আছে, এর চেয়ে কম ফ্রিকোয়েন্সিতে সে ফটো ইলেকট্রিক ইফেক্ট দেয় না। রেড লাইটের ফ্রিকোয়েন্সি কি, কম না বেশি? অনেক কম। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কার? ব্লু লাইট, রাইট? হাইয়েস্ট ওয়েভলেন্থ কার? রেড লাইট। তো এই জন্য তো আমরা রেড শিফট বলেছিলাম ওই যে অ্যাস্ট্রোফিজিক্স যখন আমরা পড়েছিলাম। সো রেড লাইটের দেয়ার বাই ফ্রিকোয়েন্সি যেহেতু অনেক কম, সো এবং এখানে বলতেছে একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি প্রয়োজন, যেটা ইনসিডেন্ট হচ্ছে যে লাইটটার, এই লাইটের একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি প্রয়োজন, এই ফ্রিকোয়েন্সি ছাড়া ফটো ইলেকট্রিক ইফেক্ট আসবে না। তো রেড লাইটের ফ্রিকোয়েন্সি যেহেতু কম, তো রেড লাইটে আমরা যতই ব্রাইটনেস দেই না কেন, যতক্ষণ যাবতীয় আমরা এখানে লাইটটাকে প্রোব করি না কেন, আমরা এখান থেকে কি পাবো না, ফটো ইলেকট্রিক ইফেক্ট পাবো না। Now that definitely doesn't show the wave nature of the red light, right? আসতেছে, খেয়াল করেন। This cannot be brought of eventually as a minimum, uh, can be thought of eventually as a minimum frequency for the light known as the threshold frequency. তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে সোফার ডেফিনেশনের জন্য মাথায় রাখবো। একটা হচ্ছে what is a work function. Work function is the minimum energy required to extract the electron from the surface, and the threshold frequency is the minimum amount of a minimum frequency to reach that work function. ক্লিয়ার? যে ফ্রিকোয়েন্সি নিচে ফটো ইলেকট্রিক ইফেক্ট কাজ করবে না। আচ্ছা, এবার বলতেছে রাইট সাইডে এসে দেখেন ফটো ইলেকট্রিক ইফেক্টের প্রেজেন্টেশনটা রাখছে, আমরা সরাসরি চলে যাচ্ছি ডান সাইডে সেফটি নোটের নিচের পার্টটাতে, যে the explanation for this experimental observation can be summarized as, এবার আমরা এই সামারিটা পড়ব। কি বলতেছে, light travels as photon with the photon's energy proportion to the frequency, অর্থাৎ E equals to hf, that is the equation. ইটা কি, আমরা এটা আগের চ্যাপ্টারে ছিল, যেটা আমরা আগে স্কিপ করেছি, এই জন্য ওই আলোচনাটা এখানে দেওয়া হয়েছিল। আগের চ্যাপ্টারে ওয়ার্ড এক্সাম্পলটার উপরের দিকে একটু সবাই তাকান, ফোটন এনার্জি পেজ নাম্বার 133 পাইছেন? দেখেন এখানে ফোটন এনার্জি অর্থাৎ লাইটের পার্টিকেলের এনার্জি গুলো একটা ইকুয়েশন আছে, E equals to hf. h টা কি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, একটা পার্টিকুলার কনস্ট্যান্ট, এন্ড f টা কি, ফ্রিকোয়েন্সি। তাহলে E equals to hf মানে কি, একটা পার্টিকুলার লাইট ওয়েভ এনার্জি ডিপেন্ড করছে তার ফ্রিকোয়েন্সির উপর। কেন? বিকজ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আবার ওইখানে ব্যাক করেন, সামারিতে ব্যাক করেন নেক্সট চ্যাপ্টারে। কি বলতেছে, light travels as photon with a photon energy proportion to the frequency. Proportion to the frequency, clear? Because h is constant. Clear? এখানে ইকুয়েশন আগে লেখেন, E equals to hf, এই ফার্স্ট সামারির পাশে লেখেন। ফোটন হলো লাইটের পার্টিকলস, যেটার জন্য আমরা লাইটটাকে লাইট হিসেবে দেখি।
Light is made of blanks of packets of particles. Yes. এটার জন্য medium দরকার। But what light is, it's, you can say in short, it is packets of photon. এই ফোটনের এনার্জি কতটুকু এটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি, because E, which is the energy of photon, equals to hf. h টা কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, f টা কি ফ্রিকোয়েন্সি। তাহলে আস্তে আস্তে এটা একটা কনস্ট্যান্ট, জাস্ট মাথায় রাখেন এটা একটা ভ্যালু। সো তাহলে এনার্জিটা কার প্রপোর্শনাল হলো? ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল। নাইরা মনোযোগ দেন আম্মাজান। When a photon encounters an electron, it transfers all its energy to the electron. The photon ceases to exist. মনোযোগ দেন, এই যে স্টেপ বাই স্টেপ আমরা যে এনার্জিটা দিচ্ছি, আগে মনোযোগ দেন আর না দেন, কষ্ট করে চোখটারে এমনি টেনে ধরে ধরে এই এই 3টা মিনিট মনোযোগ দেন। মাথা ব্যথা ধরেন নাই, বলে যান, ধরেন আপনার বাসায় আগুন লাগছে, আপনি মাথা ব্যথার চিন্তা করবেন নাকি পালাবেন? পালাবেন। ধরেন ওই পালানোর সিনারিওতে আপনি আছেন, হ্যাঁ, নিজেকে একটু এক্সাইটেড করেন, একদম সোজা হয়ে যান। সো বলা হচ্ছে ফোটন থেকে, ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো ক্ল্যারিফাই হলে এত কিছু না বুঝলেও এটা বুঝবেন, যে লাইটটা আমরা দিচ্ছি, ফোটনের যে লাইট, হোয়াট এভার দ্য লাইট ইজ, রেড লাইট, হোয়াইট লাইট, আলট্রাভায়োলেট, ব্লু লাইট, হোয়াট এভার দ্য লাইট ইজ, এই লাইটের এনার্জিটা ফ্রিকোয়েন্সির প্রপোর্শনাল। ক্লিয়ার? E ইকুয়ালস টু hf, এই ইকুয়েশন অনুযায়ী। ওকে, সেকেন্ড যে পয়েন্টটা বলা হচ্ছে, যখন ফোটন দিয়ে আমরা একটা সারফেসের উপর লাইট ইনসিডেন্ট করলাম, যেমন আমরা আলট্রাভায়োলেট জিঙ্ক সালফেটের ওই জিঙ্কের ওই লেয়ারের উপর দিয়েছিলাম, রাইট? সো যেই সারফেসের উপরে আমরা লাইট ফেলি না কেন, এই ফোটন গুলো, মনোযোগ দেন, এইদিকে ওদিকে না আমার দিকে, এই ফোটনের এনার্জিটা কে রিসিভ করে? ইলেকট্রন রিসিভ করে, এবং ফোটন সিজেস টু এক্সিস্ট, মানে ফোটন হারায় যায় পুরোপুরি। ইলেকট্রন ফোটনকে কি করে ফেলে? নন এক্সিস্টেন্ট হয়ে যায়, বিকজ ফোটনকে সে অ্যাবজর্ব করে ফেলে ইলেকট্রন, এবং অ্যাবজর্ব করে ফেলে সে এনার্জিটা গেইন করে। ক্লিয়ার? তাহলে ফোটন ইজ নো মোর। সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যান উই সে দ্যাট? না। একটা পার্টিকুলার ফর্ম থেকে আপেল পেটের মধ্যে গেলে তো আমরা ইন্না লিল্লাহ বলি না, কেন? আপেলের এনার্জিটা আমার বডিতে আসে, it just transform from one form to another, right? But photon is no more. Anyway, third point, if an electron gains sufficient energy, সাফিসিয়েন্ট এনার্জি বলতে আমরা দুটো ডেফিনেশনের মধ্যে একটা ডেফিনেশনকে লিংক করে ফেলবো। কোনটা? ওয়ার্ক ফাংশন। একটা মিনিমাম এনার্জি যেটা ইলেকট্রনকে ওই সারফেস থেকে এক্সট্রাক্ট করার জন্য করে নাও। ধরেন সোডিয়ামের চারিদিকে একটা ইলেকট্রন ঘুরতেছে আউটার শেলে, তাকে এক্সট্রাক্ট করার জন্য যতটুকু এনার্জি প্রয়োজন, ক্লোরিনের, রাইট, ক্লোরিনের চারিদিকে একটা ইলেকট্রন রোটেট করতেছে, এটাকে এক্সট্রাক্ট করার জন্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি ইজ নট গুড ইনাফ। It's maybe a little less or maybe a little more, but it is not the same. Clear? So third point কি বলতে চাই, if an electron gains sufficient energy for more than the work function, it can escape the surface of the metal as a photoelectron. এটা হচ্ছে কি চমৎকার পয়েন্টটা, যে ইলেকট্রন কতটুকু এনার্জি গেইন করতে হবে, নট জাস্ট দি ওয়ার্ক ফাংশন, বিকজ ওয়ার্ক ফাংশনের সমান এনার্জি গেইন করলে সে জাস্ট এক্সট্রাক্টেড হবে, এখান থেকে তো মুভ করতে পারবে না। লাইক যে বলটা তুলে তো আমি থ্রো করতে পারতেছি না, রাইট? সো ইলেকট্রন এসকেপও মানে রিলিজও হতে হবে, এসকেপও করতে হবে। এসকেপ মানে কি? কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ফাংশন, এতটুকু অ্যামাউন্ট অফ এনার্জি যদি আমি দিতে পারি থ্রু মাই ফ্রিকোয়েন্সি, যেটার সাথে আমার এনার্জিটা ডিপেন্ডেন্ট, তখনই ইলেকট্রন গুলো ফটো ইলেকট্রন হিসেবে কি করবে? মেটালের সারফেস থেকে এসকেপ করবে। ক্লিয়ার? এটা ফোর্থ পয়েন্ট, ব্রাইটার ইলুমিনেশন মিন্স মোর ফোটনস পার সেকেন্ড। অর্থাৎ আমি কতটুকু ফোটন দিচ্ছি এটা ব্রাইটনেস এর উপর ডিপেন্ড করতেছে। মোর ব্রাইটার মানে মোর ফোটন আমি অ্যাকচুয়ালি দিচ্ছি, which will means a greater number of photoelectrons emitted per second. তার মানে যত বেশি ফোটন আমি দিচ্ছি তত বেশি এনার্জি আমি অ্যাকচুয়ালি ইলেকট্রনকে দিচ্ছি, এবং ইলেকট্রন যত বেশি এনার্জি গেইন করবে তত নাম্বার অফ ইলেকট্রন এখান থেকে ইমিটেড হবে, তার মানে ফটো ইলেকট্রনের সংখ্যাটা বাড়বে। ক্লিয়ার? Last point, if an electron does not gain sufficient energy from an encounter with a photon to escape the metal surface, অর্থাৎ ফোটনের সাথে তার যে রিলেশনশিপ, যত বেশি ফোটন তত বেশি এনার্জি সে গেইন করবে, এবং ওই ফোটনের ফ্রিকোয়েন্সির উপর এটা আবার ডিপেন্ড করতেছে, it will transfer the energy gained from the photon to the metal as a whole before it can interact with another photon. Thus, if the photon energy is too low, no photoelectrons are observed. তার মানে
ইলেকট্রনের মিনিমাম ফ্রিকোয়েন্সি যেটা প্রয়োজন, অর্থাৎ ফোটনের যে মিনিমাম ফ্রিকোয়েন্সি প্রয়োজন টু এসকেপ ফ্রম দি সারফেস, এর চেয়ে কম যদি সে ফ্রিকোয়েন্সি পায়, কম যদি সে ব্রাইটনেস পায়, তাহলে সে এনার্জি রিসিভ করবে ঠিকই, কিন্তু এনার্জিটা সে আবার মেটালে দিয়ে দিবে। এনার্জি রিসিভ করে সাথে সাথে মেটালকে দিয়ে দিবে। থাকে না ওই ছোট বাচ্চা টাচ্চা, যে আপনি ছোট বাচ্চাকে কিছু একটা করছেন যে তোমার বাসায় গিয়ে এটা করে আসো, তো যাও তো বাসায় থেকে ওই জিনিসটা একটু আমাকে এনে দাও, তো দুষ্টামি করে আমরা বলি না, তো বাসায় গিয়ে বলছে আম্মু চাচ্চু এটা চেয়েছে, তো ঝামেলাটা পড়ে গেছে। অনেকটা এরকম আর কি। তো ইলেকট্রন কিন্তু তুমি একটা এনার্জি দিচ্ছ, আশা হচ্ছে তুমি ইলেকট্রনকে এখান থেকে রিমুভ করবা, বাট ইলেকট্রন গিয়ে কি করতেছে, তার যে স্ট্রাকচারের মধ্যে ছিল সে স্ট্রাকচারের এনার্জির সাথে সাথে ডিস্ট্রিবিউট করতেছে বিফোর রিসিভিং অ্যানাদার এনার্জি। এই জন্য আমরা অনেকক্ষণ যাবত যদি লাইট প্রয়োগ করি, অ্যাকচুয়ালি লাভ নাই, বিকজ ইলেকট্রন ফোটন থেকে এনার্জি পাচ্ছে, রিলিজ করতেছে, পাচ্ছে সাথে সাথে দিয়ে দিচ্ছে, পাচ্ছে সাথে সাথে দিয়ে দিচ্ছে। সো ইট ডাজন্ট স্টোর এনার্জি, যেটার জন্য আমাদের মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ যাবত এনার্জি দিলে তো সে এনার্জি স্টোর করে তারপর এখান থেকে ইমিট করবে, এটা হবে না এই জন্য, রাইট? তাহলে এখান থেকে যে কনক্লুশনটা, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট যে আসপেক্টটা, যে কিভাবে তাহলে এখানে তোমার ফোটন গুলো পার্টিকেল হিসেবে কাজ করতেছে, বা ফটো ইলেকট্রিক ইফেক্টটা ইজ আ প্রুফ দ্যাট লাইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ পার্টিকল, এই লাস্ট সামারিটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব অ্যালং উইথ দি আদার চ্যাপ্টার্স। সো এটা তখনই পসিবল হবে যদি তোমরা এটা পুরোটা একটু পড়ে আসো। সো নেক্সট যে চ্যাপ্টার্স গুলো রয়েছে, সেকশন 3D, তোমরা একটু পুরোটা একটু রিভিউ করে এসো। হোপফুলি রিভিউ করে আসলে আমরা একটা লেকচার এটাকে কভার আপ করতে পারবো। উইথ দ্যাট আই এম কনক্লুডিং ফর টুডে with an conclusion which is not concluded yet. তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটাকে কনক্লুড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।